অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন লেখিকা সৃঞ্জিতা দাসের কলমে রজ। এই গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে সৃঞ্জিতা দাসের কলমে রজ। জুনাক টিলার বাতাসে আজও ভেসে বেড়াচ্ছে একটা চাপা গন্ধ। সেটা কি কাদামাটির নাকি শুকিয়ে যাওয়া রক্তের? কেউ জানে না। শুধু শোনা যায় ওই পাহাড়ে রাত বাড়লে নাকি জোনাকির আলো দেখা যায় না, কারণ সেখানে জোনাকি জন্মায় না, জন্মায় কেবলই গল্প, যা কখনো শেষ হয় না। চল চল, আজ যেতেই হবে। চল চল, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। চল চল। মৃত্তিকা স্ব ইচ্ছায় এই রক্তকমলিনী সাধনার অংশ হতে চায়নি। তাকে বলপ্রয়োগে ওই টিলার গোপন বেদিতে নিয়ে যাওয়া হয়। সেখানে সাধকেরা বলপূর্বক চেষ্টা করে তাঁকে সেই রক্তভিত্তিক কামরূপী শক্তির আহুতিতে পরিণত করতে। কিন্তু মৃত্তিকার শরীর ওই মুহূর্তে আহুতিতে রূপান্তরিত হলেও তার মন আর স্মৃতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেনি। আর এইটাই ছিল অপ্রত্যাশিত, যেটা সাধকদের কাছেও অধরা ছিল। তার শরীর মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু তার চেতনা বা সত্তার পূর্ণ মুক্তি ঘটে না। সেই সত্তাই ঘুরে বেড়াচ্ছে পাঠকের ছায়ায়, লেখার মধ্যে, পাহাড়ের বাতাসে। মৃত্তিকা এখন আর সম্পূর্ণ মানুষ নয়, আবার মৃতও নয়। সে একটা সংক্রামিত গল্প, যেটা পড়লে লেখক পাঠকের মধ্যে ঢুকে পড়ে। ওই অসমাপ্ত যজ্ঞ, অসমাপ্ত আত্মসমর্পণ তাঁকে অলৌকিক লেখিকা বানিয়ে তোলে। এই জুনাক টিলার নিচে এক পুরনো গুপ্ত বেদি, কমলিনী আসন। সেখানে বছরে একবার অম্বুবাচীর পর এক বিশেষ সাধনা হয়। 4 নারী তন্ত্রসাধিকা আর এক পুরুষ তন্ত্রসাধক রক্ত কমলিনী সৃষ্টি করবার প্রচেষ্টায় লিপ্ত হয়। আর এই নারী হয় কামরূপীর প্রতিরূপ, ওই পাহাড়ের রক্ষিতা। যে নারী এই বেদিতে বসেন, তার শরীর, মন, স্মৃতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হয়। তবেই সে পরিণত হয় রক্ত কমলিনী শক্তিতে। আর যদি কোনো অংশ অসম্পূর্ণ থাকে, তখন সে শরীরেই মারা যায়, কিন্তু সত্তা আর মন সেখানকার বাতাসে ছড়িয়ে পড়ে, গল্পের অভ্যন্তরে অবস্থান করে, পাঠকের ছায়ার সাথে মিশে যায়। মৃত্তিকাকে ফাঁকি দিয়ে নিজের অজান্তে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ওই টিলার নিচে গোপন বেদিতে। চারপাশে ধূপ, আগুন আর মন্ত্রের ভারী শব্দ। 5 সাধক, যার মধ্যে 4 জন নারী, তাদের প্রত্যেকের কপালে ত্রিকোণ আঁকা, হাতে রক্তের রেখা, তাঁদের ঠোঁটে তখন এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ। খুলে দ্বার, গর্ভে জাগে শক্তির ভার।
আহুতি যদি হয় সঠিক, কামরূপে ফিরবে ধ্রুবনিকা। তারা চেয়েছিল মৃত্তিকার শরীরই হোক ওই রক্ত কমলিনী সাধনার আহুতি। এখনো মাঝরাতে কেউ কেউ শুনতে পায় মন্ত্রের ফিসফাস। তখন অদৃশ্য কারোর খালি পা টিলার পাথরে পড়ে, হাতে লাল পদ্ম, কপালে আঁকা ত্রিকোণ। লোকে বলে তিনি নাকি মৃত্তিকা, সম্পূর্ণ মানুষ নয়, আবার সম্পূর্ণ মৃতও নয়। সে একটা সংক্রামিত গল্প, যে গল্পের নায়িকা গল্পের লেখক বা লেখিকা ছাড়াও আজও জীবিত, পাঠকদের শরীরে ছায়ার মতো গেঁথে যায়। যাকে সে ছুঁয়ে যায় তার কপালেও নাকি ফুটে ওঠে সেই ত্রিকোণ। কি তুমি প্রস্তুত তো শুনতে? তাহলে শুরু করা যাক। কামাক্ষার পাহাড়, ভোরের আকাশ, ঝিরঝিরে বৃষ্টির পর পাহাড়ে নিঃশব্দ। দূরে মন্দিরের গম্বুজ, কোনো শব্দ নেই, শুধু গাছের পাতায় জমে থাকা জল পড়ার টুপটাপ শব্দ। যখন নদীর জল বেড়ে ওঠে, মাটি ভিজে ওঠে এক গোপন রক্তে, তখন কামাক্ষা ঘুমিয়ে পড়েন। না, ঘুম নয়, তিনি রজস্বলা হন। এই মন্দির 3 দিন বন্ধ থাকে। 3 দিন বাজে না ঘণ্টা, না হয় কোনো আরতি। এই 3 দিন গোটা কামরূপ যেন থমকে যায়। পাহাড়েরা নিঃশ্বাস ফেলে। নিচু গলির পুরনো ঘরগুলোতে জ্বলে ওঠে কিছু অচেনা প্রদীপ, আর গৌহাটির আকাশে শোনা যায় সেই চাপা গর্জন, যা বৃষ্টির শব্দ নয়, আভ্যন্তরীণ রক্তচক্রের আহ্বান। অম্বুবাচী শুধু এক পৌরাণিক উৎসব নয়, এ এক স্মৃতির খনন, যেখানে নারী দেহ আর দেবীর শরীর মিলে যায় মাটির ভিতর, যেখানে কাম, জন্ম, রক্ত আর মৃত্যু এক কুণ্ডলিনীতে বাঁধা পড়ে। আর এই বন্ধনের কেন্দ্রে আছেন স্বয়ং কামাক্ষা। তার গর্ভগৃহে কোনো মূর্তি নেই, কোনো দেবী নেই চোখের সামনে, শুধু এক যোনি আকৃতির পাথর, যেখানে অনবরত জল পড়ে। সেই জলেই মিশে যায় পুরনো কুসুমের ছায়া, আধুনিক মৃত্তিকার আরতি। কেউ জানে না এই অম্বুবাচীর রাত্রিগুলিতে কারা ফিরে আসে পাহাড়ের গা ঘেঁষে, কারা লেখে লাল কালি দিয়ে, আর কারাই বা পড়ে সেই লেখা। কেউ বলে প্রতি যুগে একজন নারী জেগে ওঠে, যে নিজেই জানে না সেই কুসুম। সে লেখে, আর তার লেখার ছায়া বুনে যায় তন্ত্র, ভয় আর মুক্তির বীজ। এইবার সেই নারী হল আমি সেই মৃত্তিকা সেন। যখন নদীর জল বাড়ে, মাটি ভিজে ওঠে গোপন রক্তে, তখন দেবী ঘুমান না, তখন দেবী রজস্বলা হন। তখনই জাগে স্মৃতি, জাগে পাহাড়। আর একদিন এরকম ভাবেই আমি জেগে উঠেছিলাম। সেই ঘুমন্ত মাটির নিচ থেকে আমি জেগে উঠেছিলাম, যেখানে কামাক্ষার তন্ত্র এখনো নিঃশ্বাস ফেলে। কলকাতার দক্ষিণ শহরতলির এক পুরনো দোতলা বাড়ি, যার নাম পালাশ বাড়ি। ইট সুরকি মাখানো দালানে শাল কাঠের দরজা,
যার গায়ে সময়ের হাতের আঁচড়। এই বাড়ির এক কোণে সিঁড়ির ওপর ঝুলন্ত একটা ঘরে থাকে মৃত্তিকা সেন। 30 পার করা, চুপচাপ, কৌতূহলী আর কিছুটা ক্লান্ত। বাইরে থেকে যাকে দেখে সহজেই বোঝাই যায় না তার ভেতরে কতটা শব্দে ভরা। সে লেখিকা, সাহিত্যই তার একমাত্র আশ্রয়, যেখানে সে নিজেকে খুঁজে পায়। তবে সে কোনো প্রেম বা পরিবার নিয়ে লেখে না, লেখে মৃত, হারানো, ঘোরে ভরা পুরনো কাহিনীগুলোর ছায়া ঘেঁষে। ভূত, তন্ত্র, কামনা আর আত্মার ভাঙন নিয়েই তাঁর জগৎ। পুরনো কাঠের দরজা, জানালার ধারে ড্রাফটিং টেবিল, তার উপর অগোছালো পাণ্ডুলিপি। মৃত্তিকা কিছু লিখছে, তার মুখে তখন অবসন্নতা, চোখে এক নীরব গভীরতা। আমি শুধু লিখতেই চেয়েছিলাম, অথচ আমি কোনোদিনই বুঝতে পারিনি এই লেখাই একদিন আমাকে লিখবে। 6 মাস আগেকার ঘটনা। পিসিমা দিব্য সেনার নিথর দেহ, তার মাথার পাশে তাম্রপত্র। দিব্যসেনা সেন মৃত্তিকার পিসিমা। শহরের এক পুরনো ফ্ল্যাটে মৃত্তিকার সঙ্গেই থাকতেন। বাড়ির লোকেদের সঙ্গে তার যোগাযোগ ছিল না বললেই চলে। বাইরের মানুষের কাছে তিনি নিছকই একক, চুপচাপ, একটু অদ্ভুত লেখিকা। কিন্তু অন্দরমহলের মানুষেরা জানত তিনি শুধুই লেখিকা নন, তিনি তন্ত্র, পুরনো লোকবিশ্বাস আর আসামের রহস্য ঘেরা ইতিহাস নিয়ে গভীর গবেষণায় মগ্ন ছিলেন। মৃত্তিকার কাছে তিনিই ছিলেন মা মরা জীবনের ছায়া মা, গৃহগুরু। ছোট থেকেই পিসিমার সঙ্গেই বড় হওয়া, তাঁর ধূপ ধুনোর ঘ্রাণ, পুরনো পুঁথি আর অদ্ভুত নকশাওয়ালা কাগজের মাঝে কাটানো সন্ধ্যা, সবকিছুতেই পিসিমার ছাপ। কিন্তু পিসিমার একাকিত্ব জীবনের গভীরে ছিল অসমের কামরূপ, পাহাড়, পুরনো রক্ত, স্মৃতির রহস্য। মৃত্তিকা বুঝতে পারত না সবটা, কিন্তু রাত বাড়তেই পিসিমার ঘর থেকে ভেসে আসত মৃদু মন্ত্রধ্বনি, পুরনো তাম্রপত্র আর জোনাকির মতো নড়া আলো, সবই চোখে পড়ত তাঁর। জনি রক্তে খোলে দ্বার, গর্ভে জাগে শক্তির ভার। আহুতি যদি হয় সঠিক, কামরূপে ফিরবে ধ্রুব নিকট। মাস 6 আগে এক মাঘী পূর্ণিমার রাতে পিসিমা হঠাৎ মারা যান। তবে কোনো অসুস্থতা বা কোনো পূর্বাভাস ছিল না। শেষ মুহূর্তে মৃত্তিকা যখন জলের গ্লাস এগিয়ে দিয়েছিলেন পিসিমার দিকে, তিনি খুব ধীর কণ্ঠে শুধু বলেছিলেন, কামরূপে যা মৃত, ওখানে কিছু আছে তোর জন্য, আমার অসমাপ্ত কাজ। সেই রাতের পর থেকে মৃত্তিকার জীবনের ছন্দটাই বদলে যায়। পিসিমার মৃত্যুর পর ফ্ল্যাটের পুরনো কাঠের আলমারির গোপন কক্ষে সে খুঁজে পায় অসমের একটি পুরাতন মানচিত্র, যেখানে জুনাক টিলা লাল কালিতে খচিত, একটা অদ্ভুত তাম্রপত্র যার গায়ে ত্রিকোণ প্রতীক, পিসিমার হাতে লেখা ডায়েরি, যার শেষ পাতায় কেবল লেখা, আমার বিশ্বাস তুই এই ত্রিকোণ খুলবি, এই গল্পের শেষ করবি। মৃত্তিকা দেখতে পায় তাম্রপত্রে খোদাই করে লেখা আছে, যে রক্তে অম্বুবাচী জাগে, সেই রক্তই কামরূপের কুসুম। তার সঙ্গে ছিল একটি শিলমোহর, নীলচে কালো, যার গায়ে খচিত একটি অদ্ভুত প্রতীক, জুনি লিঙ্গম আকৃতির কিছু।
তাকে ঘিরে রয়েছে সাপের মতো বেশ কিছু জ্যামিতিক রেখা। কামাখ্যা? মৃত্তিকা বুঝতে পারে এটি কোনো সাধারণ ঐতিহাসিক দলিল নয়। এটিকে ঘিরে আছে গভীর, গূঢ় এবং অসম্ভব বিপজ্জনক কিছু একটা। তার লেখার বিষয় যেহেতু প্রাচীন তান্ত্রিকতা, তাই সে জানে অম্বুবাচী কেবল কামাখ্যা মন্দির বন্ধ থাকার তিথি নয়, এটি এক আধ্যাত্মিক সংকেত। এটি সেই সময় যখন দেবী নিজেই বিশ্রামে যান, রজস্বলা হন। কামরূপে যা, কামরূপে যা মৃত। ওখানে কিছু আছে তোর অপেক্ষায়, অসমাপ্ত কাজ। রক্ত শুকায় না রে, ভূমি সে রক্ত ফেরত চায়। লেখা যখন থামে, শরীর লেখে, আর শরীরের লেখা কেউ মুছতে পারে না। এই শরীর যদি কাগজ হয়, তবে রক্তই হোক শেষ কবিতা। মৃত্তিকা যেন বুঝতে পারে এই লেখা থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমি প্রথমে এই সব কিছু পাত্তা দিইনি। ভেবেছিলাম এই সব কিছুই শেষ সময়ে পিসিমার অবান্তর কথা, কিন্তু এসব অবান্তর কথা নয়। ওই তাম্রপত্রের খোদাই, ওই শিলমোহরের ঠান্ডা ছোঁয়া। না না, দিনে দিনে আমি বুঝলাম এটা শুধুমাত্র কথা নয়, এটা একটা ডাক। এই ডাক আমাকে ডাকছে, এই ডাক আমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। শাস্ত্র বলে এই সময় শক্তির ঘুম ঘটে, কিন্তু মৃত্তিকার পড়াশোনায় সে বারবার জেনেছে। তান্ত্রিকরা বলেন এই ঘুম এক মোহময়ী মৃত্যু, আর সেই মৃত্যুর ফাঁকেই ঘটে যায় সেই নিষিদ্ধ তপস্যা। তাম্রপত্রের বাক্যটি যেন মৃত্তিকার ভেতরে কোথাও গিয়ে বাজে। সে কয়েক রাত ঘুমোতে পারে না, মাথার ভেতর গুনগুন করে সেই লাইন। রক্তে অম্বুবাচী জাগে, জাগে কামরূপের কুসুম। আর কুসুম কে? সে কে? এই কুসুম? এই সব কিছুর সূত্র খুঁজতেই মৃত্তিকা শেষমেশ ঠিক করে যাব, আমি যাব সেখানে। আমি সেইখানে যাব যেখানে এই পথ শেষ হয়। হ্যাঁ, কামরূপ কামাখ্যা। আমি যাব তার কাছে। অম্বুবাচীর ঠিক শুরুতে যখন মন্দির বন্ধ থাকে, তখনই নাকি দেবীর আসল রূপ গোপনে প্রকাশ পায়। পূর্ব ভারত ভ্রমণের জন্য লেখকদের একটা গবেষণার তহবিল পেয়েছিল সে বছরখানেক আগে। সেটাই কাজে লাগায়। কাউকে কিছু না বলে এক জুনের ভোরবেলা সে রওনা দেয় কামরূপের পথে। একটি ক্যামেরা, কিছু লেখার ডায়েরি, পিসিমার শেষ চিঠি আর সেই রহস্যময় তাম্রপত্র নিয়ে। স্টেশনে পৌঁছানোর আগে মৃত্তিকা শেষবার নিজের ঘরটার দিকে ফিরে তাকায়। দরজার ফাঁক দিয়ে দেখে আলো আঁধারিতে টেবিলের উপরে তার শেষ লেখা বইয়ের পাণ্ডুলিপি পড়ে আছে, যার নাম ভৈরবী মন্ত্র। তার মন বলে ওঠে, এইবারের লেখা আর কোনো কল্পনা নয়। এইবার আমি যা লিখব তা আমাকে লিখবে। অম্বুবাচীর ঠিক আগে, যখন দেবী কামাখ্যা ঘুমিয়ে পড়ে, তখনই আমি এলাম। আমার অসমাপ্ত লেখা, আমার অসমাপ্ত লেখা শেষ করতে। 18ই জুন, অম্বুবাচীর প্রথম দিন। দক্ষিণ দিগন্তে তখন ঘন মেঘগর্জন, ঝিরি ঝিরি বৃষ্টির শব্দ। পক্ষীকুল তখন নিস্পন্দ।
দূর থেকে শোনা যেতে লাগলো বজ্রনাদের হুঙ্কার। মৃত্তিকা তখন গভীর চিন্তনে মগ্ন। আমি জানি এই জল শুধুমাত্র বৃষ্টি নয়, এই জল আসলে সেই গোপন রক্তস্রোতের প্রতীক, যা দেবীর শরীর থেকে ঝরে পড়ে। আর এই পৃথিবী তাকে ধারণ করে। মাঘ মাসে যে মাটির ধুলোর মতো শুষ্ক, আষাঢ়ে সেই মাটির ভিতর জমে ওঠে রক্ত জল রূপে। অম্বুবাচী তখন শুধুমাত্র ঋতু নয়, এই নারী সত্তার গভীরতম স্তর। মৃত্তিকার মনে হয় এই বর্ষা তার শরীরেও ঢুকে পড়ছে, কোনো এক ঘোরে ভিজিয়ে দিচ্ছে সেই স্তর যেখানে সে আর নিজেকে আলাদা করে অনুভব করতে পারছে না। দেবী বিশ্রামে গেছেন কেন? এই কথা শুনলেই আমার শির দাঁড়া দিয়ে এমন কাঁপন নামে কেন? আচ্ছা, বিশ্রাম মানে কি? এই সময় তো দেবী আর শুধু কামিনী নন, তিনি তো এখন ভয়ঙ্করী এখন তিনি। এখনই যে দেবী বীজ গ্রহণ করেন, রক্ত চান দেবী রক্ত চান, তিনি যজ্ঞ চান। সেই দিনটা ছিল অম্বুবাচীর প্রথম দিন। সে অটো করে পৌঁছায় কামাখ্যার ঢালে, যেখান থেকে সিঁড়ি উঠে যায় মন্দিরের চূড়ার দিকে। পথে মানুষের ভিড় কম, কারণ এই সময় মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। মৃত্তিকার বুকের ভেতর অদ্ভুত একটা দোলাচল, ভয়, উত্তেজনা আর দিশেহারা আকর্ষণ। আজ মন্দিরের ফটক বন্ধ, পূজা ব্রত সব বন্ধ। সবাই জানে দেবী বিশ্রামে, কিন্তু দেবী তো বিশ্রামে নয়। আমি জানি এই বিশ্রামের ভিতরে লুকিয়ে আছে অন্য কিছু, একটা তিমির পথ, একটা ছায়া। সেখানে আত্মা নীরব হয় আর জেগে ওঠে অন্য কিছু। পথ চলতি অটো হঠাৎ মৃত্তিকার সামনে ব্রেক কষে দাঁড়ায়। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা তখন ছিটকে পড়ছে অটোর ছাদ থেকে। দূরের পাহাড় থেকে তখন বয়ে আসছে শীতল ঝিরঝিরে বৃষ্টি ভেজা বাতাস। এই সময় মন্দিরে ঢুকতে দিবে না দিদি, অম্বাবুচি চলছে, সব বন্ধ। আপনি কি লেখাপড়া করেন নাকি? ওই গবেষণা টবেষণা? ঠিকই ধরেছেন, আমি লেখিকা। নারী দেবী অম্বুবাচী নিয়েই এবার। এই সময়ে কামাখ্যা পাহাড়ে অনেক কিছু ঘটে দিদি। সাধু বাবা, তান্ত্রিক সবাই আসে, সাবধানে থাকবেন। বৃষ্টির শব্দ কমে আসে ধীরে ধীরে। অটো থামে। মৃত্তিকার পা তখন মাটিতে। চারপাশে ঘন বনাঞ্চল, পাথরের ধ্বংসস্তূপ, শাল পাতার ঘ্রাণ, পায়ের পাতায় কচকচে আওয়াজ, দূর থেকে কোনো অজানা পাখির ডাক। এই তো, হ্যাঁ, গুগল ম্যাপে এটাকেই তো ভৈরবী ধাম দেখাচ্ছে। লোকজন বলেছিল ভৈরবী ধাম অভিশপ্ত, তান্ত্রিক নারীদের পুরানো আশ্রম, আর আগুনে নাকি সবকিছু পুড়ে গিয়েছিল এককালে। আমি জানতাম আমাকে সেখানেই যেতে হবে। মৃত্তিকার ভিতরে এক শব্দ তখনও বাজছিল। যে রক্তে অম্বুবাচী জাগে,
সেই রক্তই কামরূপীর কুসুম। ধামের দরজা ঠেলে মৃত্তিকা ভিতরে প্রবেশ করে। জায়গাটা দেখলেই গাটা ছমছম করে ওঠে। চুন সুরকির ভাঙাচোরা দেওয়াল, শালপাতার গন্ধ, আর যেন সারাক্ষণ কেউ ফিসফিস করছে চারিপাশে। দরজা ঠেলে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা ঠান্ডা বাতাস যেন বুক চিড়ে ঢুকে গেল মৃত্তিকার। অভ্যর্থনার কেউ ছিল না, শুধু দূরে এক বারান্দায় বসেছিল এক বৃদ্ধা। দেখে মনে হয় বয়স 100-র ওপারে, কিন্তু চোখ দুটো টাটকা, যেন সদ্য প্রসব করা কুক্কুরির মতো তীব্র। এসেছিস, এসেছিস তুই, এসেছিস। আমি জানি সেই রক্ত আমাকে এত সহজে ছাড়বে না। সেই রক্ত আমাকেই খুঁজছে, আমাকে খুঁজে চলেছে। সেই রক্ত আমাকে খুঁজে চলেছে। দূর থেকে এক নারী কণ্ঠ যেন মেঘের ফাটল থেকে বেরিয়ে আসে এক ঝাঁঝালো কোমলতায়। তুই এসেছিস কুসুম, কতদিন পর। কামরূপী ডাকছিল তোকে। মৃত্তিকার শ্বাস ভারী হয়ে ওঠে। সে যেন আজ বড্ড দ্বিধাগ্রস্ত। আমার এমন কেন লাগছে এরকম? আমি তো কুসুম নই, আমি তো মৃত্তিকা। আমার এমন কেন লাগছে? বলতেই হেসে ওঠে বৃদ্ধা। সেই হাসিতে কান্না, বিদ্রুপ, স্মৃতি আর ভয় একসঙ্গে মিলেমিশে আছে। তোর নাম কেবল একখানা মুখোশ। তুই সেই রক্ত কমলিনী যার শরীরে অসমাপ্ত যজ্ঞ চলছিল। শেষ হয়নি, তাই তুই ফিরে এলি। এবার পূর্ণ হবে। অম্বুবাচী এবার জাগবে পুরোপুরি। বৃদ্ধার নাম চণ্ডালিকা। তিনি বলেন এককালে তিনিও ছিলেন তপস্বিনী। তখন ভৈরব ধাম ছিল তান্ত্রিক নারীদের গোপন সাধনপীঠ। সেখানে ষোড়শী বালিকার রক্তে কামরূপী দেবীর এক গোপন রূপ, রক্তের শরীর আহ্বান করা হতো। কিন্তু যজ্ঞ তখন অসম্পূর্ণ থেকে যায়, কারণ এক ষোড়শী পালিয়ে গিয়েছিল, যার নাম ছিল কুসুম। চণ্ডালিকা নিশ্চিত কুসুম সেই মৃত্তিকারই পূর্বজন্ম। মৃত্তিকার সারা শরীর উত্তেজনায় শিহরিত হয়ে ওঠে। সে ভাবে এই পাগল বুড়ির প্রলাপ না তো। কিন্তু তারপর সে দেখতে পায় বারান্দার প্রাচীর জুড়ে অঙ্কিত সেই একই শিলমোহরের প্রতীক, যেটা সে দেখতে পেয়েছিল পিসিমার তাম্রপত্রে। অকস্মাৎ মৃত্তিকার চোখে পড়ে কালো কাপড়ে ঢাকা একটা আয়না। এটা কি হচ্ছে আমার সাথে? আয়নায় তো আমি নেই, আয়না তো অন্য কেউ। একটা ষোড়শী মেয়ে দাঁড়িয়ে আছে আমার প্রতিচ্ছবিতে। এই মেয়ে যে আমার অচেনা, আমি তো একে চিনি না। কে? গায়ে পুরনো লাল সাদা শাড়ির রেখা, ঠোঁটে নীল কালির দাগ। আমি পারছি না ওর চোখের দিকে তাকাতে। ওর চোখে ঝুলে আছে একটা অজানা অভিশাপ। কে ও? ওকে দেখে আমার বারবার মনে হচ্ছে ওর যেন জন্মই হয়েছে
কারোর অসমাপ্ত গল্পে। আয়না শুধু বর্তমান দেখায় না, রক্তের স্মৃতিও দেখায়। তুই এখনো বিশ্বাস করিস যে তুই লেখিকা? তারপর মৃদু কণ্ঠে আরো বলে, তোর কলম তোর নয়, কামরূপী লেখে। ও যখন জেগে ওঠে, কুসুম জেগে ওঠে, রক্ত জাগে, যজ্ঞ শুরু হয়। মৃত্তিকা মাথা নিচু করে। মনে হয় তার সারা শরীর গরম হয়ে উঠেছে, মাথা টনটন করছে। এমন একটা ঘোর যেন, যেটা গল্প লিখতে গিয়েও আসে না। এটা বাস্তব, অথচ বাস্তব নয়। বাইরে ঝড়ের মতো বাতাস উঠেছে, গাছের পাতা ছিঁড়ে উড়ছে, জানলার পাল্লারা নিজে নিজে শব্দ করছে। চণ্ডালিকা তখন মৃত্তিকার কানে কানে ফিসফিস করে বলে, এইবারে রম্বুবাচিতে তুই শেষ রক্ত দিবি, তাহলেই খুলবে কামরূপীর আসল দরজা। মৃত্তিকার চোখ বড় হয়ে যায়। কি দরজা? কে এই কামরূপী? কেন 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 সে? তার ডায়েরির ভেতরের লাইন তখন একেবারেই স্পষ্ট হয়ে তার মননে বাজতে থাকে। আমি কোনো লেখিকা নই, আমি কোনো লেখিকা, আমি কোনো লেখিকা নই। আমি সেই শরীরে যার ভিতর দেবী লিখতে চান রক্ত, যার রক্তে দেবী লিখতে চান। আমি সেই শরীর। আমি কোনো লেখিকা নই, কোনো লেখিকা নই আমি। ভৈরবধামের ঘরগুলো যেন গিলে নেওয়ার মতো। কাঠের মেঝে নড়ে চড়ে ওঠে হাঁটলে, আর দেওয়ালের রং এমন যেন দিনের আলো সেখানে গিয়ে নিস্তেজ হয়ে ফিরে আসে। মৃত্তিকা আশ্রমের এক কোণার ঘরে স্থান পায়। একটা পুরনো কাঠের খাট, মাথার ওপরে খোলা জানালা, আর দেওয়ালের গায়ে বেশ কিছু ফোঁটা ফোঁটা শুকনো লাল দাগ। চণ্ডালিকা বলে, ওটা কিছু না, তাল পাতা কাটতে গিয়ে রক্ত পড়েছিল। কিন্তু মৃত্তিকা জানে এই আশ্রমে সবকিছু কিছু না বলেই শুরু হয়। সেই রাতে ঘুম আসছিল না তার। বাইরে গাছের পাতার ফাঁকে তখন চাঁদের আলো, কিন্তু বাতাস ছিল থেমে। গন্ধে মিশেছিল ধূপ, পুরনো দুধ আর ছোপ ছোপ সেঁকা রক্তের ঘ্রাণ। সে ডায়েরিতে লিখতে বসেছিল, কলম নামল না, যেন হাত আটকে আছে কারোর অদৃশ্য আঙুলে। ঘরের এক কোণে ছিল ধুলো ধরা লোহার আলমারি, চাবি দরজার উপরেই ঝুলছিল। কৌতূহলী হয়ে সে খুলে দেখে পুরনো কাপড়ের স্তূপের নিচে ঢাকা এক বস্তা, তার ভেতরে শক্ত করে বাঁধা তালপাতার পুঁথি। কভার খুলতেই চোখ আটকে যায় এক অদ্ভুত শিরোনামে, অম্বুবাচী তন্ত্র। একটা পুরনো পুঁথির দলা, পাতার খসখস শব্দ, যেন কাগজ নয়, শুকিয়ে যাওয়া চামড়ার মতো। পুঁথিটির পাতাগুলোতে ছিল অক্ষর নয়, যেন আঁচড়। রক্ত, গেরুয়া, নীল কালি আর কালো ছায়ায় লেখা চিত্র। কিছু পাতায় মানুষের শরীরের অংশবিশেষ আঁকা, গর্ভ, স্তন, নাভি, যোনি, আর প্রত্যেকটি অংশকে ঘিরে ছিল যজ্ঞচক্রের দাগ। তার প্রথম পাতায় লেখা ছিল, অম্বুবাচী কেবল রজস্বলা নন, তিনি রক্তের সিঁড়ি দিয়ে জাগেন। যিনি শরীর দেন তিনিই পূজিত হন। তার নাম রক্ত কমলিনী, তার রূপ ষোড়শী, আর কামরূপী দেবী তার মধ্য দিয়েই গর্জে ওঠেন। আরও পড়তে পড়তে সে থমকে যায় এক স্থানে।
সেখানে স্পষ্ট লেখা, শেষবার কামরূপীকে আহ্বান করতে গিয়ে ষোড়শী পলায়ন করেছিল। তার নাম ছিল মৃত্তিকা। সেই যজ্ঞ অসম্পূর্ণ ছিল। সে চুপ করে বসে থাকে, বুকের ভিতর যেন কিছু শক্ত হয়ে চেপে বসেছে। কি ছিল ওখানে? কি লেখা? আমার নামেই তো, কিন্তু আমার নামে কেন লেখা? আমার কথাই যদি লেখা থাকে, না না, আমার কথা কি করে লেখা থাকবে? আমিও তো এখনো ষোড়শী নই। তবে কি এই পুঁথি আমার জন্যই লেখা? আমি কি সেই মৃত্তিকা? মাথার ভিতর আওয়াজ শুরু হয়, ফিসফাস, নারী কণ্ঠ, তীব্র ও কর্কশ, যেন নিজের মধ্যেই অন্য কারোর উপস্থিতি। হঠাৎ তার চোখে ভেসে ওঠে একটা দৃশ্য। সে দাঁড়িয়ে আছে এক টিলার ওপর, চারিপাশে তান্ত্রিক ছায়ামূর্তি, মাঝখানে আগুন, আর তাঁর রক্তে রাঙা আঁকা শরীর। সেই ঘোর কাটতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সে। রাত তখন গভীর, চাঁদের আলো তখন এক নির্জন টিলার ঢালে। সেখানে চণ্ডালিকা বসে আগুনের পাশে। পুঁথির পাতাগুলো আগুনে পুড়ছিল, আবার মিলিয়েও যাচ্ছিল। মৃত্তিকা অবাক হয়ে বলে, তুমি জানো এটা? এ পুঁথি তুই লিখেছিলি, রক্তে, চোখে, শরীরে, মনে নেই? মানে? মৃত্তিকার গলা শুকিয়ে আসে। তুই সেই কুসুম। মৃত্তিকা ছিল তোর দেহের নাম, তোর শরীরই ছিল কামরূপীর পুরনো আসন। যজ্ঞ তখন ভেঙে গেছিল, কারণ তুই ভয় পেয়েছিলি। তখন আকাশ ছিল তাম্র বর্ণের, মেঘে ঝড়ে ছিঁড়ে আসা বিদ্যুৎ যেন যজ্ঞমণ্ডপের চারিদিকে ফোঁস করে ঘুরে বেড়াচ্ছিল। কুসুম তার মুখেই সেই নাম। নগ্ন রক্তমাখা যজ্ঞবেদীর মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে সন্ন্যাসিনী আর তান্ত্রিকদের সমবেত উপস্থিতি, যাদের চোখে কোনো দয়া নেই, শুধু দাবি, শাস্ত্র আর এক নিবেদন। আকাশে তখন গর্জন হচ্ছিল, কিন্তু মন্ত্র থামছিল না। তারা বলছিল, এই দেহ জন্মেছিল পূর্ণ আহ্বানের জন্য। কামরূপী এখানে জেগেছেন। এখন পালাবার নয়, নিজেকে উৎসর্গ করার সময়। কুসুমের কাঁধে তখন এক ত্রিভুজ ত্রিশূলের দাগ, তাজা রক্ত ঝরছে। তার দুই হাতে লেখা মন্ত্র পংক্তি, এক হাত বলছে জন্ম, অন্যটা জ্বালা। কিন্তু তার চোখ তখন ফাঁকা, ভয় আর প্রতিরোধের মধ্যে কাঁপছে সে। তার দৃষ্টি হঠাৎ পড়ে একদিকের আগুনে পুড়ে যাওয়া ছোট্ট একটি কাঠের পুতুলে, যা তার ছোটবেলায় নিজ হাতে বানানো ছিল। স্মৃতি এসে আছড়ে পড়ে। মা মারা গিয়েছিল এই যজ্ঞেই। তখনও কামরূপী জাগেনি, তাকে ভোগ দিয়েছিল কুসুমের শরীরের এক অংশ দিয়ে। তখনই সে ছুটে পালাতে চায়। হাওয়ায় তার মন্ত্র কাঁপতে কাঁপতে থেমে যায়। পেছনে তান্ত্রিকরা চিৎকার করে ওঠে, সে ভয় পেয়েছে, কামরূপী অসম্পূর্ণ রয়ে গেল। পাহাড় জেগে উঠবে।
তুমি গিলে নেবে সমস্ত জাত। কুসুম ছুটে যায় ভেঙে পড়া পথ, জ্বলন্ত ঘাসের গা দিয়ে। তার গায়ে আগুন, চোখে কান্না, কিন্তু ভেতরে এক জেদ। আমি দেব না নিজেকে, আমি দেবী নই, আমি রক্তে জন্মাইনি, আমি পালিয়ে যেতে চাই। তার পেছনে গর্জে ওঠে আকাশের বিদ্যুৎ, আর এক নারী কণ্ঠ, যেটি মৃত্তিকার আজকের কণ্ঠের ছায়া। তুই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, তোর ভয় আমি অসম্পূর্ণ। তুই ফিরবি, একদিন ফিরবি, রক্ত দিয়ে, চোখের জল দিয়ে, আর সেই যজ্ঞ জাগবে আবার। ফ্ল্যাশব্যাক ছিঁড়ে যায়। মৃত্তিকা হাঁপাতে হাঁপাতে সিঁড়ির ধাপে বসে পড়ে যায়। শরীরের ভিতর যেন গলগল করে আগুন উঠছে। গলায় যেন আটকে আছে শত শত না বলা শব্দ, আর ঠোঁট কাঁপছে। সে চুপ করে শোনে। আর সেই নিশুতি রাতে পাহাড়ের পেটের ভেতর থেকে ভেসে আসে একটা ধীর পাথুরে গলা। এবার শেষ নয়, এবার আর পালাবি না। কামরূপী রাগী হয়েছে, তাকে এবার জাগাতে হবে, না হলে এই মাটি গিলে নেবে আমাদের সকলকে। মৃত্তিকা আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে দৌড়ে চলে যায় নিজের ঘরে, দরজা বন্ধ করে দেয়। তার বুক ধকধক করছে। পুঁথির ছবি, নিজের নাম, অতীতের ছায়া, সব মিলিয়ে মাথার ভিতর বাজছে এক অজানা মন্ত্র। সে চেয়ারে বসে, আয়নার দিকে তাকায়, আর সেখানেই আয়নায় দেখতে পায় আয়নার কুয়াশা ভরা গায়ে একজন কিশোরী, লাল পাড় সাদা শাড়িতে, মাথায় চন্দনের ফোঁটা, চোখে অলৌকিক দৃষ্টি। সে কিচ্ছু বলে না, শুধু ধীরে ধীরে আঙুলের ডগা দিয়ে নিজের কপাল ছুঁয়ে একটি রক্ত ফোঁটা অঙ্কন করে। আর সেই সময় ঘরের ভিতর শোনা যায় এক গর্জনের মতো শব্দ। উৎপন্ন হও, রক্তে কামরূপী জাগে। তারা মৃত্তিকার দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে উচ্চারণ করে, কুসুম ফিরে এসেছে, কামরূপীর যজ্ঞ এবার সম্পূর্ণ হবে। মৃত্তিকার গা দিয়ে তখন টপ টপ করে রক্ত পড়ছে, যেন সেটা রক্তের স্রোত নয়, রক্ত বৃষ্টি। মাথার খোঁপা খুলে গেছে, চুল এলোমেলো, ঠোঁটে কোনো মন্ত্র বসে আছে। সে নিজেও জানে না কি উচ্চারণ করছে, কিন্তু গলা দিয়ে বেরোচ্ছে অন্য নারীর কণ্ঠ, যেন শতাব্দীর পুরনো কারোর ভয়াল স্মৃতি। স্বপ্ন ভাঙলে সে নিজেকে খাটের পাশে পড়ে থাকতে দেখে। কপালে ঘাম, বালিশে অল্প রক্ত। নিজের ঠোঁট ছুঁয়ে দেখে কেটে গেছে, কিন্তু কখন, কিভাবে? দিনের বেলায় সে যখন লেখার জন্য বসে, তার আঙুল হঠাৎ চলতে শুরু করে অন্যরকম ভাবে। যেসব শব্দ সে লিখতে থাকে তার নিজের নয়, পুরনো সংস্কৃত প্রাচীন শব্দাবলী, যা সে চেনেই না। তোমার শরীর আমার অর্পণ। তুমি কলম নয়, তুমি পত্র। তোমার রক্তেই আমি কাঁদব আমার তন্ত্র। সে চমকে ওঠে, এমনকি চিৎকারও করে ফেলে, কারণ সেই লেখার মাঝে, পাতার ঠিক মাঝখানে ছিল একটা রক্তের ছোপ। সে জানে কেটেও যায়নি, কোথাও লাগেও নি, কিন্তু রক্ত লেগে আছে। এরপর এক বিকেলে সে টিলার উপরে উঠেছিল। ভৈরবী ধামের পেছনে অজস্র পাথরের ধাপ পেরিয়ে একটা ছোট্ট পাহাড়ের টিলা। সূর্য তখন অস্তমিত, বাতাস ভারী, পক্ষীকুলের দেখা নেই। সেখানে দাঁড়িয়ে মৃত্তিকার হঠাৎ মনে হয়
সে আগেও এখানে দাঁড়িয়েছে, ঠিক এই সূর্যাস্তের আলোর মতো, ঠিক এই রঙের আকাশের নিচে। সে চোখ বন্ধ করলে তার মননে ভেসে ওঠে এইখানেই সেই যজ্ঞ হয়েছিল। কেউ যেন তার মাথার পিছনে দাঁড়িয়ে বলছে, তুই আবার ফিরেছিস? এই টিলা তোকে চিনে ফেলেছে। মৃত্তিকা ঘুরে তাকায়, কেউ নেই। ঘরে ফিরে আসার পর থেকে মৃত্তিকার দেহে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। রাতে ঘুমের মধ্যে সে উঠে পড়ে, জানে না কেন। তার নখে ধুলো লেগে থাকে, পায়ে টিলার মাটি। সে নিজের শরীরে দেখতে পায় আঁচড়ের দাগ। তার গলার নিচে একদিন আবিষ্কার করে এক ত্রিভুজ আকৃতি, যেন কেউ গরম কিছু দিয়ে চামড়ায় দাগ কেটেছে। সে আবার চণ্ডালিকার কাছে যায়, কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, আমার শরীর কেন এমন করছে? কেন এমন করছে আমার শরীর? আমি কি আমার মধ্যে নেই? চণ্ডালিকা দেখে, চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর বলেন, তুই নিজের ভেতরে নেই, কারণ তোর ভেতরে এখন জেগে উঠেছে কামরূপী। তোর মধ্যে যিনি জন্ম নিচ্ছেন তিনি দেবী নন, তিনি ছায়া, যিনি সমস্ত পরিত্যক্ত রমণীর আরতি, ঘৃণা, রক্ত, কামনার সংকলিত রূপ। তুই এখন মাটি, আর ও জন্ম নিচ্ছে তোর ভেতর। মৃত্তিকা বুঝে যায় এখন সে লিখতে পারছে না, কারণ লেখা এখন তাঁকে লিখছে। তার নিজেরই শরীরকে অচেনা লাগছে, চুলের গন্ধ পরিবর্তিত হয়েছে, মুখে এক অদ্ভুত দীপ্তি, যা নিজেকে আয়নায় দেখতে গিয়ে বুঝতে পারে চোখটাও ওর নয়, অন্য কারোর। সে আর ভয় পায় না, কারণ ভয় করবার ক্ষমতাটাও আর তাঁর নিজের হাতেই নেই। রাতটা ছিল অম্বুবাচীর তৃতীয় রাত। চাঁদ নেই আকাশে, কেবল অন্ধকার, আর কানের পাশ দিয়ে ঘুরে বেড়ানোর মতো অদ্ভুত এক শব্দ। না ঠিক বাতাস, না ঠিক কান্নাও না। মৃত্তিকার ঘুম হচ্ছিল না, ঘুমোতেও পারছিল না। শরীরে যেন হালকা জ্বরের মতো উত্তাপ, কপালে ঘামে ভিজে, বুক ধকধক করছে। ঠিক তখনই তার ঘরের দরজা শব্দ করে খুলে যায়। কেউ টোকা দেয়নি, অথচ হাওয়াও থেমেছিল। চণ্ডালিকা দাঁড়িয়েছিলেন বাইরে, চোখে আগুনের মতো আলো, কণ্ঠে কোনো আবেগ নেই। তিনি শুধু বললেন, সময় হয়েছে, ওই টিলা ডাকছে। তার পেছনে দাঁড়িয়েছিল আরও 4 জন, 3 জন নারী ও 1 জন পুরুষ। প্রত্যেকের মুখ ঢাকা, কালো ঘোমটায়, গায়ে ছাই কালো পোশাক। মৃত্তিকার মনে পড়ে যায় সেই পুরনো পুঁথির পাতা, যেখানে এই সংখ্যাটাই বারবার ফিরে আসছিল। 5 তান্ত্রিক, 1 রক্ত কমলিনী। তারা একে একে পাহাড়ের পেছনের টিলার দিকে হাঁটতে শুরু করে। মৃত্তিকা কেমন ঘোরের মধ্যে হাঁটে, জিজ্ঞেস করে না কিছুই। তার পা আর নিজের নয়, শরীর যেন চালাচ্ছে অন্য কেউ। টিলার উপরে পৌঁছে সে দেখতে পায় মাটি আঁকড়ে রয়েছে একটি অদ্ভুত চক্র, যেন আগে থেকেই খনন করে প্রস্তুত করে রাখা হয়েছে। চারিদিকে ছোট ছোট আগুনের বৃত্ত, আর তার মাঝে একটি বেদী, কৃষ্ণ পাথরের তৈরি, যার গায়ে খোদাই বিশৃঙ্খল প্রতীক, রজ, রক্ত, স্তন, যোনি, নাভি, সৃষ্টির মূর্ত চিহ্ন। তাঁরা মৃত্তিকাকে নিয়ে বসায় সেই বেদীর মাঝে। চণ্ডালিকা তার কপালে আঁকে এক ত্রিকোণ চক্র, 3 কোণার মাথায় রক্তের ফোঁটা, মাঝখানে অঙ্কিত এক যোনির মতো প্রতীক, আর তার উপরে
এক চোখ। মৃত্তিকা কাঁপে না, সে অনুভব করে শরীর ক্রমশ শীতল হয়ে আসছে, কিন্তু মনের ভেতরে এক আগুন তখনও প্রজ্বল্যমান। তখনই শুরু হয় এক নিগূঢ় মন্ত্রোচ্চারণ। ह्रीं श्रीं क्लीं कामरूपी स्वरूपिणि रक्तमये चण्डे कुसुमतुल्ये प्रजागृहे। ওম হ্রিং শ্রিং ক্লিং কামরূপী স্বরূপিণী রক্তময়ী চণ্ডী কুসুমতুল্যে ह्रीं क्लीं প্রজাগৃহে। श्रीं कामरूपी स्वरूपिणि रक्तमये चण्डे कुसुमतुल्ये प्रजागृहे। চারজন তান্ত্রিক তার শরীর ঘিরে ঘুরতে থাকে। একজন তার হাতের শিরা কাটে সূক্ষ্ম এক শলাকা দিয়ে। ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়তে থাকে বেদির গায়ে, আর সেই রক্তে যেন পাথরের গায়ে খোদাই করা প্রতীকগুলো আবার জেগে ওঠে। মাটির নিচে শব্দ হয় এক চাপা গুঞ্জনের। যোনি রক্তে খোলে দ্বার, গর্ভে জাগে শক্তি স্নায়ু। ত্রিকোণ খুললে জলে ধ্যান, কাম রূপে আসে প্রাণ। রজঃ বহে, রক্ত বলে জন্ম নয়, অবসান নয়, শুধু শরীর, পাত্র, পথ। কুসুম ফিরে এসেছে। কামরূপীর যজ্ঞ এবার সম্পূর্ণ হবে। রক্তে অম্বুবাচী জাগে, কামরূপীর কুসুম। পাত্র নয়, প্রতিবাদ নয়, জন্ম নয়, মৃত্যু নয়, শুধু তুই। খোলা দরজা, কামরূপী তোর ভিতর জাগে। সে রাতটা ছিল চন্দ্রগ্রহণের। আকাশে কোনো তারা ছিল না, চাঁদের মুখ ছিল অন্ধকারে ঢাকা। তবুও আলো থেমেছিল না। তা যেন আসছিল মাটির নিচ থেকে, অগ্নিচক্রের ভিতর থেকে, কিংবা মৃত্তিকার শরীরের ভেতর থেকে। চারপাশে আগুন জ্বলছে, কিন্তু শিখাগুলো থেমে আছে, নড়ছেই না যেন। বাইরে বইছে বাতাস, কেবল নিঃশব্দ এক গুঞ্জন কানের ভিতরে ঢুকছে, যার অর্থ বোঝাই যায় না, কিন্তু রক্ত ঠান্ডা হয়ে আসে। রজ, রক্ত, রতি, রজ, রক্ত, রতি। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে ধোঁয়ার মতো উঠে এলো এক ছায়া মূর্তি। ঠিক ধোঁয়া নয়, কুয়াশাও নয়, তা যেন ঘাম, রক্তের ঘন ছায়া, যার ভেতর তৈরি হচ্ছে একটি নারীর আকৃতি। চোখ নেই, মুখও নেই, তবুও সেখানে ছিল দৃষ্টি। চুল নেই, তবু চারিদিকে ছড়িয়েছিল কালো ভেজা কোনো শিকড়ের মতো ছায়ার চমক। তার শরীর ছিল না, কিন্তু তার উপস্থিতি এমন যেন বাতাস নিজেই থমকে যায় তার গায়ে লেগে। বেদির আগুন সেই ছায়ার কাছে নিভে যেতে চায়। চক্রের মাটি তার কাছে কেঁপে ওঠে, আর তখনই মৃত্তিকার মুখ নিজের থেকেই খুলে যায়। আমি দেহ, আমি কাম, আমি সৃষ্টি, আর আমি এই মৃত্যুর পথ। আর সেই ছায়া, যার নাম তখনও জানা ছিল না, কিন্তু তার গন্ধ ছিল সোনা, মাটি, মৃত রক্তের মতো। সে এগিয়ে এসে প্রথমবার বলে, আমি কামরূপী। আমি মাটির নিচে ঘুমিয়েছিলাম। তুই আমার মৃগনাভি। তোর রক্তেই আমি পূর্ণ হব। তখনই বোঝা যায় এই ছায়া কেবল কোনো দেবীর প্রতীক নয়। নারীর ঘৃণা, কামনা, পরিত্যক্তি, অসমাপ্ত সৃষ্টি, যা কখনো ঘরে জায়গা পায়নি, যা ঘুমিয়েছিল। আজ সেই আত্মা মাটির বুক ফুঁড়ে উঠে এসেছে, আর মৃত্তিকার শরীর ছিল সেই দরজা। হঠাৎ করেই আকাশের কালো মেঘ থেকে নেমে আসে
এক ধোঁয়ার স্রোত, যেটা ধীরে ধীরে জমাট বাঁধে এক ছায়া মূর্তিতে। চোখ নেই, মুখও নেই, কিন্তু চুলের মতো কিছু আছে যা কুয়াশায় লিপ্ত। সেই ছায়া ঝুঁকে পড়ে মৃত্তিকার দিকে। মৃত্তিকার ঠোঁট থেকে নিজে নিজে মন্ত্র বেরোতে থাকে। সে নিজেও জানে না কিভাবে। আমি দেহ, আমি কাম, আমি সৃষ্টি, আমি আমি এই মৃত্যুর পথ। রক্ত কমলিনী জেগেছে। যজ্ঞ এখন চলবে চতুর্থ রাত্রির শেষ প্রহর পর্যন্ত। ততক্ষণ অবধি ওর শরীর আমাদের নয়, দেবীর। মৃত্তিকা তখন দাঁড়িয়ে পড়ে বেদির উপর। পোশাকের আঁচল খুলে যায়। কপাল উঁচু করে সে এক অজানা ভাষায় উচ্চারণ করে, যে রক্তে আমার জন্ম, সেই রক্তেই তোমার ঘুম ভাঙুক। আমি তোমার আসন। বাতাস থমকে যায়। আগুনের শিখা স্থির হয়ে দাঁড়ায়। মুহূর্তের জন্য পুরো টিলা নিঃশব্দ। তারপর মাটির নিচ থেকে উঠে আসে একটা তীব্র গর্জন, যেন কেউ বহুদিন ধরে চিৎকার করতে পারছিল না। আর এখন এক রক্তাক্ত চিৎকারে পৃথিবীকে জানান দিল তার প্রত্যাবর্তন। অম্বুবাচী জেগে উঠল। জেগে উঠল টিলার নিচে আর এক জগৎ, নীরব, নিঃসঙ্গ ও নিঃশ্বাসবদ্ধ। উপরে যতটা জ্যোতির্ময়, আগুনে আলোকিত, পবিত্রতার আচ্ছাদনে আড়াল করা, আর নিচে ছিল কেবল নোনা ধরা অন্ধকার। আর সেই অন্ধকারে দিনের আলো ঢোকে না, কারণ আলো মানে প্রশ্ন, আর প্রশ্ন মানে বিদ্রোহ। এখানে কেবলই আছে রক্ত, মাটি আর আনুগত্য। সেই গুহার মাটি ছিল নরম, আঠালো, পা ফেললে যেন গিলে খেতে চায়। দেহের ভার নিজের মধ্যে টেনে নিতে চায়। দেওয়ালে আঁকা খোদাইগুলো কোনো অলংকার নয়, বরং এক একটা যন্ত্রণার দলিল। প্রাচীনতম প্রতীকগুলোর মধ্যে ছিল এক বিশাল গর্ভাকৃতি, যার ভেতরে ভ্রূণ সাদৃশ্য গুটি গুটি রেখা, একাধিক খণ্ডিত স্তনের ছাপ, অর্ধচন্দ্রের মতো বক্রজনির রেখা, আর একটি মুখ, যারা নারী ছিল না, কিন্তু নারী দেহকে নিজের গুহারূপে ব্যবহার করেছিল। তারা কয়েকজন তান্ত্রিক, ভোগী, সাধক, অথবা সেই সব মূর্তি যাদের মধ্যে কামরূপীর ছায়া পড়েছিল, কিন্তু কখনো সম্পূর্ণ জন্মায়নি। এই গুহাই ছিল রক্ত কমলিনীর উপতনয়ন কক্ষ। এক নবীনা নারী, যে নিজের ইচ্ছায় বা বিভ্রমে ঢুকেছে দেবী চেতনার দিকে, তাকে প্রস্তুত করার চূড়ান্ত স্থান। বেদির উপর তার বসা শেষ কথা ছিল না। এই গুহার ভিতরে সে আসন নয়, সে শুধুই এক পরীক্ষামূলক শরীর। তান্ত্রিকদের শরীর এখানে কেবল রক্ত মাংসের কাঠামো নয়, এক একটি শরীর ছিল ভেঙে ফেলা সাধনার ফল। তাদের উরু ও কোমর জুড়ে ছিল পোড়া দাগের মতো গাঢ় রক্তচিহ্ন। এই ক্ষতগুলো প্রতি অম্বুবাচীর তৃতীয় রাত্রে নতুন করে ছ্যাঁকা দিয়ে জাগানো হতো। তারা দিনের পর দিন উপোস করত। জিভে রাখা হতো কেবল রক্তকমল গাছের মূল গুঁড়ো আর অজগরের বিষ মিশ্রণ। এই বিষ শরীরের ব্যথা, কামনা, তৃষ্ণা সব স্নায়ু নিস্তেজ করে ফেলত। ফলে যখন তারা যজ্ঞে প্রবেশ করত, তখন তারা আর মানুষ থাকত না। তাদের দেহ কেবল এক যন্ত্র, আর মন এক অন্ধকার শূন্যতা। প্রত্যেকের গায়ে মাখানো হতো এক বিশেষ প্রলেপ, মৃগ নাভির তেল, গোমূত্র, রজবিন্দু আর গেরুয়া কালি দিয়ে তৈরি এক গন্ধহীন কিন্তু চামড়ায় লেগে থাকা তরল। এই প্রলেপ তাদের পেশিকে শক্ত করে রাখত, তাদের উন্মত্ত করে তুলত।
তারা এই লেপনের মাঝে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকত এক ত্রিভুজাকৃতি হালকা চক্রে। চোখ বন্ধ করে তারা ক্রমাগত উচ্চারণ করত এক মন্ত্র। রাজা রক্তরাথি রাজা, রাজা রাজা রক্তরাথি রাজা। রজ রক্ত রতি, রজ রক্ত রতি। রজ রক্ত রতি, রজ রক্ত রতি। তাদের বিশ্বাস ছিল এই 3 শব্দেই জেগে ওঠেন কামরূপী। এই 3-এর বাইরে আর কিচ্ছু নেই, না প্রেম না করুণা। নারী যদি নিজেকে জানে, সে দেবী নয়। নারী যদি নিজেকে ভোলে, তবেই সে পাত্র। আর কামরূপী কেবল সেই নারীদেরকেই বেছে নেন যাকে পাত্র বলা হয়। ভয়, প্রতিবাদ না থাকা এক দেহ, এক প্রবেশদ্বার। তাদের কণ্ঠে তারা বলতো, আমরা কেবল সেবক মাত্র। কিন্তু তাদের চোখের ভাষা বলতো অন্য কথা। তারা খুঁজছিল এক দেবী যার শরীর তারা দাবি করতে পারে, যাকে জাগ্রত করে তুললেই তারা ভোগ করবে। দেবীকে নয়, দেবীর শরীরকে। এই গুহার এক কোণে ছিল বর্জনা খাত, একখণ্ড খোলা মাটি, যেখানে ছড়ানো ছিল অস্থিচূর্ণ, চূর্ণ মাথার খুলি, খণ্ডিত নখ ও রক্তমাখা চুলের তলা। এইগুলো সেই সব নারীদের দেহাবশেষ যারা মৃত্তিকার আগেও এসেছিল, কিন্তু আসন সহ্য করতে পারেনি। কেউ পাগল হয়ে ছুটে গিয়েছিল টিলার ধারে, কেউ হাসতে হাসতে নিজের চোখ খুঁচিয়ে ফেলেছিল, আর যারা কিছুই করেনি তাদের ঠেলে ফেলে দেয়া হয়েছিল ওই অন্ধকার কূপে, যার নাম রজপাত্র। এই কূপে জমা রাখা হতো পুরনো রক্ত। সেই রক্তে ডুবিয়ে তোলা হতো যোগ্যপাত্র, যাতে কামরূপীর শ্বাস একত্র হয়। প্রাচীন নারীদের ব্যথা, অপমান, ঋতুস্রাব আর জন্মের কষ্টের চেতনা এক হয়ে এক প্রাণ রচনা করত। কামরূপীর কোনো প্রতিমা ছিল না, ছিল না কোনো মুখাবয়ব, কারণ তাঁর কোনো একক রূপ নেই। গুহার দেওয়ালে কেবল খোদাই ছিল একটি খণ্ডিত চোখ। সেই চোখ ছিল বিস্ময়ের, বেদনার, কিন্তু তার গভীরতা ছিল এক চরম আত্মজ্ঞানের হিম গর্জন। আর একদিকের দেওয়ালে লেখা ছিল রক্ত দিয়ে একটি বাক্য, যে নারী নিজেকে জানে সে কামরূপীকে জাগায় না, যে নারী নিজেকে ভোলে সে কেবল পাত্র। মৃত্তিকার নাম সেদিন দেওয়ালের নিচে খোদাই করা হয়েছিল, লাল রঙে স্পষ্ট অক্ষরে লেখা মৃগনাভি। আর তার পাশেই ধীরে ধীরে খাড়া হচ্ছিল একটি নতুন মাটি স্তম্ভ। যদি সে ব্যর্থ হয়। টিলার উপর সেই যজ্ঞের রাতটা কেউ মনে রাখেনি, কারণ রাখার মতো কিছুই ছিল না। ভৈরবী ধামের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল কয়েক সপ্তাহ পর এক ক্ষীণ ভূমিকম্পে। স্থানীয় প্রশাসন বলেছিল পাহাড় ধসে গিয়ে প্রাচীন আশ্রম নিশ্চিহ্ন হয়ে গেছে। মৃত্তিকা সেনের নিখোঁজ হওয়ার ঘটনা প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। স্থানীয় থানায় তার বন্ধুদের তরফ থেকে নিখোঁজ ডায়েরি হয়। সে সময় পুলিশের ধারণা ছিল শহর থেকে আসা এক তরুণী হয়তো হঠাৎই হারিয়ে গিয়েছে, আত্মগোপন করেছে বা পাহাড়ের দুর্ঘটনার শিকার হয়েছে। 2 জন কনস্টেবল ও একজন এসআই ঘটনাস্থলে গিয়ে দেখে আশ্রম সম্পূর্ণ ফাঁকা। ঘরের ভিতর পড়ে আছে একটি ভাঙা খাট, কিছু পোড়া কাপড়, আর দেওয়ালে কিছু রহস্যজনক প্রতীক, ত্রিকোণ, অর্ধচন্দ্র ও যোনির আদলে আঁকা অচেনা দাগ। কেউ বুঝতে পারে না এগুলোর অর্থ কি,
তদন্তকারী অফিসার কৌশিক রায় নিজের ডায়েরিতে লিখেছিলেন, মাটি গরম, গন্ধ অদ্ভুত, শুধু পোড়া কাঠ নয়, যেন মানুষের শরীরের ভেতর থেকে আসা গন্ধ। এখানে কিছু হয়েছে, কিন্তু কি তা আমার বর্ণনার বাইরে। এরপর পাহাড়ে হঠাৎ এক ক্ষীণ ভূমিকম্প আবারও হয়, আর আশ্রমের সেই অংশটি ধসে পড়ে। মাটি গিলে নেয় তার সম্ভাব্য প্রমাণ। মৃত্তিকার খোঁজে বন দপ্তর, উদ্ধারকারী দল নিযুক্ত হয়। হেলিকপ্টার থেকে সার্চ চালানো হয়, কিন্তু কোথাও কোনো চিহ্ন মেলে না, না কোনো মৃতদেহ, না কোনো জামা কাপড়। তদন্ত ধীরে ধীরে শীতল হয়। একসময় ফাইলটিতে ক্লোজড, বডি নট ফাউন্ড স্ট্যাম্প পড়ে। তবে তদন্তকারী কৌশিক রায় শেষ দিন ডায়েরির পাতায় এক লাইন লিখেছিলেন, যা কখনো রিপোর্টে যায়নি। আমার মনে হয় মৃত্তিকা কোথাও লুকিয়ে নেই, সে মাটির নিচে আছে, বাট নট ডেড। এই পাহাড় তাকে চাপা দেয়নি, বরং ধারণ করেছে। তারপর ফাইল বন্ধ হয়ে যায়। তবে প্রশাসনের রিপোর্টে যা লেখা হয়নি তা গুজবে ছড়িয়ে পড়েছিল দ্রুত। লোকজন বলতো মাটির গন্ধ ছিল রক্তের। কেউ কেউ আবার শুনেছে রাতের বেলা পাহাড়ের দিক থেকে এক নারীর কান্না, আর মন্ত্রের টুকরো টুকরো শব্দ ভেসে এসেছে হাওয়ায়। এক সন্ন্যাসিনী বলেছিলেন, আমি স্বপ্নে দেখেছি একটি অগ্নিশিখা মাটির বুকে মিশে যাচ্ছে, আর তার মাঝখানে একজন নগ্ন নারী শুয়ে, যার কপালে আঁকা ত্রিকোণ জ্যোতি থেকে আলো ছড়াচ্ছে। কিন্তু যে কথা কেউ প্রকাশ্যে বলেনি সেটি ঘটে গিয়েছিল ঠিক 1 বছর পর, 18ই জুন, আবার অম্বুবাচীর প্রথম দিনেই। সেই ভোরবেলা কামাখ্যার মন্দিরে স্নান করাতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন গর্ভগৃহের মাটির উপর পড়ে আছে একটি তাজা রক্তকমল। পাশে ধূপ ছিল না, না ছিল মাটি সেঁচা জল, কিন্তু ফুলটি ভেজা ছিল উষ্ণ এক তরলে, যা কেউ বলতো ঘাম, কেউ বলতো রক্ত। কমলটি টগবগে লাল। তাকে ছুঁতে গিয়ে এক ব্রাহ্মণ কেঁপে ওঠেন। তার কপালে রক্তের বিন্দু ফোটে, কোনো কাটা ছেঁড়া ছাড়াই। মন্দির বন্ধ করে দেয়া হয় 2 দিন। সেই সময় কলকাতার এক ছোট্ট প্রকাশনা সংস্থায় এক অদ্ভুত খাম এসে পৌঁছায়। খামের উপর প্রেরকের নাম নেই, তবে ভেতরে ছিল এক পুরনো পাণ্ডুলিপি, হাতে লেখা। পাতাগুলোয় লালচে দাগ, কিছু জায়গায় ঘাম কিংবা জলচিহ্ন। প্রথম পাতায় লেখা রক্ত কমলিনী, লেখিকা মৃত্তিকা সেন। সম্পাদক মধুপর্ণা বসু এই নামটা আগেও শুনেছিলেন, একবার নিখোঁজ সংবাদে খবর হয়েছিল। কিন্তু যেটা বেশি অবাক করেছিল সেটা হলো লেখাটি আধা কবিতা, আধা মন্ত্র, আর অর্ধেক ইতিহাস। প্রথম অধ্যায়ের নাম ছিল মাটি, আর শেষ অধ্যায়ে লেখা, আমি কোনো কামরূপীর প্রতিরূপ নই। আমি নিজে এক পর্বত, যে আমার শরীরে ছুরি বসাতে আসে আমি তাকেই জন্ম দিই, তাকে রক্ষা করি, আর আর শেষে আমি তাকে গিলে ফেলি। এই রক্তে লেখা কোনো তন্ত্র নয়, আমি রক্তেই কলম রাখি। মধুপর্ণা বুঝলেন এই লেখা ছাপা না হলে কোনো গল্পই সম্পূর্ণ হয় না। 3 মাস পরে বইটি প্রকাশিত হয়। রক্ত কমলিনী, মৃত্তিকা সেনের একমাত্র প্রকাশিত ও শেষ কাজ। বইটি প্রকাশের কিছু দিনের মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এক পাঠিকা অভিযোগ করেন রাতে বইয়ের পাতাগুলো ঘুরে বেড়ায় নিজের ইচ্ছে। কেউ বলেন বইয়ের গন্ধ ধূপ বা কাগজের নয়, বরং ধরা ছোঁয়ার বাইরে এক নারীর শরীরের গন্ধ।
যেখানে আছে রক্ত, ঘাম, জন্ম ও মৃত্যু। কোনো এক রাতে এক প্রৌঢ় লেখক বলেন, মৃগুনাভি ফিরে আসবে যেখানে রক্ত জমে। মৃগুনাভি ফিরে আসবে যেখানে রক্ত জমে। তিনি যখন বইটি পড়ছিলেন তখন তার স্ত্রীর কণ্ঠে হঠাৎ এক মন্ত্র ভেসে আসে। তার মুখের ভাষা বদলে যায়। মুখ থেকে বেরিয়ে আসে একটাই বাক্য, মৃগুনাভি ফিরে আসবে যেখানে রক্ত জমে। আবার কেউ কেউ বলে সেই বইয়ের পাতাগুলোর মাঝখানে এক অদৃশ্য ত্রিকোণ অঙ্কিত, যা শুধুমাত্র তাঁরাই দেখতে পায়, যারা জীবনে অন্তত একবার কোনো অন্ধকার নারী কেন্দ্রিক শোষণ বা গ্লানি বয়ে নিয়ে চলে। অন্যদিকে মৃত্তিকার নাম আজও মুছে যায়নি। পাহাড়ের সেই টিলা এখনো জনমানবহীন, সেখানকার মাটি এখনো গরম, সেখানে কোনো গাছ জন্মায় না। কিন্তু মাঝে মাঝে অম্বুবাচীর সময় ভোরে এক নারী মূর্তি দেখা যায়, লাল শাড়ি, খালি পা, কপালে ত্রিকোণ। তিনি কারোর সঙ্গে কথা বলেন না, কেবল হাতে একটি লাল পদ্ম তুলে রাখেন টিলার গায়ে। তখন পাহাড়ের বাতাস আবার জেগে ওঠে, কিন্তু হাওয়ায় গুই গুই করে ঘুরে বেড়ায় এক পংক্তি, আমি রক্ত কমলিনী, তোমাদের সমস্ত ছায়া আমি চিনি। আমি আসি, আমি বারবার আসি। যখন এই মাটি আমাকে ডাক দেয় আমি তখনই আসি, আর যাই এক ফোঁটা রক্ত রেখে। রক্ত কমলিনী মৃত্তিকার অন্তিম পাণ্ডুলিপি, যা লেখা আগুনে পড়ে না, পাথরে গেঁথে থাকে। এই বই কোনো উপন্যাস নয়, এটি এক স্ত্রী সত্তার প্রাগৈতিহাসিক, তান্ত্রিক, রক্তময় আত্মবর্ণনা, যা উঠে এসেছে আগুন, যন্ত্রণা আর আত্মচেতনার এক অনির্বচনীয় পথ বেয়ে। মৃত্তিকা সেন এক নিঃসঙ্গ লেখিকা, যিনি নিজের শরীর, রক্ত ও স্মৃতিকে উৎসর্গ করেছিলেন কামরূপীর ছায়াকে। অম্বুবাচীর রাতে যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার আগে তিনি রেখে গিয়েছিলেন এই পাণ্ডুলিপি, রক্ত কমলিনী। এটি এমন এক ভাষায় লেখা যা কবিতা, তন্ত্র, ইতিহাস এবং প্রতিবাদের সংমিশ্রণে গড়া। একদিকে নারীর দেহ, মন, চেতনার গোপন দরজা খুলে দেয়, অন্যদিকে পুরুষতান্ত্রিক দৃষ্টিকে ভেঙে ফেলে রক্তের শব্দে। যে লেখা আগুনে পড়ে না, এই বাক্যই বোঝায় এমন এক আত্মশব্দ যা জ্বলন্ত যজ্ঞের আগুনেও বিলীন হয় না। মৃত্তিকা নিজের দেহ পুড়িয়েছিলেন, কিন্তু তাঁর কথা, তাঁর আত্ম অভিজ্ঞতা ছাই হয়নি, বরং তা রয়ে গেছে শক্ত হয়ে, পাথরে গেঁথে। এটি ইতিহাসের গভীরতম স্তরেও চিরস্থায়ী, মাটির মতো, পাথরের মতো, এমনকি দেবী মূর্তির ভেতরকার চিত্রলেখার মতো। রক্ত কমলিনী হলো সেই পাণ্ডুলিপি যা আগুনে লিখিত, মাটিতে বপন, আর রক্তে সিঁদুর করা তার কাহিনী। আমি জন্মাইনি, আমি কখনোই জন্মাইনি। আমাকে খুঁড়ে তোলা হয়েছে। গর্ভ নয়, কোনো গুহা নয়, এক টিলার মাটি ফুঁড়ে। যে রক্ত ঝরেছে 3 নারীর পেটের নিচ থেকে, সেই রক্তই আমার ছায়া। তোমরা বলো মেয়েরা অপবিত্র, না? মেয়েরা অপবিত্র। তবে যে আমিও অপবিত্র, আমি যে মাটি, আমি কামনাময়ী, কারণ আমাকে কাম করে এই তোমাদের পিতৃগণ।
আমি নিষিদ্ধ, কারণ আমার জাগরণে সূর্য কম্পমান। আমি দেবী নই, আমি এক অভিশাপ, যাকে ভয়ে এড়িয়ে চলে গ্রামের গলি থেকে রাজপ্রাসাদ। সেই আমি, সেই আমি। আমাকে যে চায় তন্ত্রে, মন্ত্রে, ছুরি আর রক্তে, সে নিজেও জানে না যে আমার রক্তে দুধের গন্ধ নেই। সেই রক্তে পচে যায় তার পুরুষত্ব। আমি জাগ্রত হই না ডাকলে, আমি জাগি পতনে। আমি জেগে থাকি যখন তোমার ঘুম ছিঁড়ে যায়। আমার তো মুখ ছিল না, তোমরাই তো গড়ে দিলে আমার মুখ। আমার মুখে চোখ ছিল না, তোমরাই তো আমাকে দৃষ্টি দিলে। কামের, দাহের আর অভিশাপের। আমি পাথর নই, আমি প্রসব। আমি সন্তানকে মুখ ধুয়েছি নিজের রক্তে, আর সেই সন্তানই একদিন মুখে তুলে নিয়েছে আমার ছায়া। তাই আমি তো শুধু জন্মদাত্রী নই, আমি প্রতিফলন। মনে রেখো তোমরা, রক্ত কমল কোনো ফুল নয়, সে এক গোপন উচ্চারণ। সেই উচ্চারণ যে কানে পড়ে, সে পুরুষ নারীতে ভেঙে যায়। যে চোখে পড়ে, সেই আগুনে চোখ মেলে। একদিন এক লেখিকা লিখেছিল, আমি ভয় পাই না, কারণ আমার দেহেও গুহা আছে। আর সেই দিনই আমি জেগে উঠেছিলাম। তার কলমে আমার জিহ্বা ফুটে উঠেছিল। আমি আত্মাহুতি দেইনি, আমি মাটি ফিরে পেয়েছি। আমার এই শরীর ছিল ভাড়া করা, নাম খোদাই করা, কিন্তু আগুনে পুড়ে আমি আবার বীজ হলাম। আমার ছাই যেখানে পড়ে, সেখানেই আর কোনো নারীর গলা কেউ টিপে ধরতে পারে না। আমি চলে যাই না, আমি সদা জাগ্রত। আমি জমি, আমি অপেক্ষা করি। কেউ ডাকলে আমি ফিরি না। যার গলায় রক্ত ওঠে, তার চোখে আমি ফিরে আসি। পাণ্ডুলিপির অন্তিম পাতায় লেখা ছিল না সমাপ্ত, বরং সেখানে ছিল এক পরিশিষ্ট, এক নিঃশব্দ উচ্চারণ, যেন কারোর ফিসফিসে কণ্ঠে কাগজের শরীর ভেদ করে ঢুকে পড়ে পাঠকের ভেতর। লেখা ছিল, যদি তুই এই পাণ্ডুলিপি পড়িস, তাহলে বুঝে নিস তোর ভেতরে আমি অল্প হলেও রয়েছি। আমি গেছি ঠিকই, কিন্তু মুছে যাইনি। তোর আঙুল যখন এই অক্ষর ছোঁবে, তখন তোর শিরায় একটু রক্ত ঘন হয়ে উঠবে। তুই হয়তো গায়ে হিম বুঝবি, অথবা কোনো পুরানো দুঃস্বপ্নের গন্ধ পাবি কাগজের ভাঁজে। তবে জানবি, আমি কামরূপী নই, আমি কুসুম। আমাকে লিখতে পারিস, তুই যে আমার উত্তরাধিকার। তোর কলমেই একদিন আমার জিহ্বা গজাবে রক্তে ভেজা, সত্যে ছুঁয়ে কাঁপা। আমি যে থাকি ছায়ায় রে, আমি ফুটে উঠি সেই পাতায় যেখান থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় না। আমার গল্প কেউ কোনোদিন চাপা দিতে পারবে না। আমি যে একা নই, আমি তাদের সবার প্রতিধ্বনি।
যারা কথা বলতে পারেনি, যারা জাগতে চেয়েছিল কিন্তু তাদের জোর করে ঘুম পাড়ানো হয়েছিল। পাতার এক কোণে ছিল এক ত্রিভুজ চিহ্ন, তার নিচে অদ্ভুত এক লাল কালি, তাতে লেখা, এই কাহিনী এখনো শেষ নয়, বরং এই কাহিনী একটা বীজ পরবর্তী লেখিকার জন্য। এই পাণ্ডুলিপিটি আর উত্তরাধিকারহীন নয়। তুমি পড়ছো মানেই তুমিও এখন মৃগনাভি। আর আমি জানি ঠিক একদিন তোমারও লেখার মাঝখানে আমি এইভাবেই জেগে উঠব। তার নিচে আর কিচ্ছু নেই, শুধু পাতার চারপাশে ছড়িয়ে থাকা ছায়া। কোনো বাতাস না থেকেও পাতাটা হালকা কেঁপে ওঠে। মৃত্তিকা কোথায় গেল তা কেউ জানে না। তার নিখোঁজ হওয়ার সরকারি নথিতে লেখা জঙ্গলে হারিয়ে যাওয়া, কিন্তু পাহাড়ের লোকেরা তা বিশ্বাসই করে না। কেউ বলে সে নিজেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়েছিলেন, কেউ বলে তাকে টেনে নিয়েছিল সেই ছায়ামূর্তি যে নিজেকে কামরূপী বলে দাবি করেছিল। আবার কেউ গোপনে বলে সে এখনো মরেনি, বরং অম্বুবাচীর সময় ঘুরে বেড়ায় পাহাড়ের ঢালে, কপালে ত্রিকোণ চিহ্ন, খালি পায়ে, এক হাতে রক্তকমল। মাঠের নারী শ্রমিকেরা অম্বুবাচীর তৃতীয় রাত্রে যদি কারোর গলায় পিতলের হার কেটে পড়ে যেতে দেখে, তারা বলে মৃগনাভি এসেছে। কিন্তু বাস্তবতার চেয়েও বেশি ছায়াময় মৃত্তিকার লেখা। যখন রক্তকমলিনী পাণ্ডুলিপিটি প্রকাশিত হয়, প্রথম কপিটি এক তরুণ পাঠিকার হাতে পড়ে, যার নাম অদ্বিতীয়া। রাতের অন্ধকারে খোলা জানালার সামনে বসে অদ্বিতীয়া সেই শেষ পাতায় এসে থেমে যায়। বইয়ের পাতায় ছাপা নেই, কিন্তু হঠাৎ যেন শেষের অংশে উদ্ভাসিত হয় এক দল হস্তাক্ষর। তার ঠোঁট নড়ে ওঠে, অথচ সে শব্দ করে না। তার মনে হয় যেন পাতার কালি গরম, কাগজের নিচে যেন ধুকপুক করছে এক হৃদস্পন্দন। বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, আর ঘরের কোণে অদ্ভুত রক্তের মতো ঘ্রাণ। তখন তার চোখে পড়ে সেই শেষ লাইন, আমি মৃত্তিকা, আমি কুসুম, আমি দেবী ও নারী, রক্তে আমার জন্ম, রক্তেই মুক্তি। তার হাত কাঁপে, সে উঠে দাঁড়াতে পারে না। তার মনে হয় বুকের ভিতরে যেন কেউ ধীরে ধীরে একটা পুরনো শব্দ খুলে দিচ্ছে, এক চিৎকার নয়, এক আহ্বানে। সেই মুহূর্তে দূর পাহাড় থেকে বেজে ওঠে এক অচেনা শঙ্খ, যা অম্বুবাচীর রাতে কখনো শোনা যায় না। ঘর জুড়ে ছায়া নেমে আসে। অদ্বিতীয়া দেখে বইয়ের পাতার ফাঁকে একটা রক্তকমল রাখা। সে জানে না এ বাস্তব না স্বপ্ন, কিন্তু সে জানে মৃত্তিকা চলে যায়নি। সে এখনো লিখছে অন্যদের হাত দিয়ে, প্রতিটি সাহসী নারীর কলমে, যেখানে লেখা হয় নিজের রক্তে, নিজের গলা দিয়ে, নিজের গর্জনে। এই শেষ নয়, এই মাটি আবারও জেগে উঠবে যখন আর এক কুসুম লিখবে তার নিজের মুক্তির পংক্তি। প্রকাশকের গোপন নোট। এই অংশটি বইয়ের কোথাও ছাপা নেই, তবু যারা প্রথম সংস্করণ পেয়েছেন তারা শেষ পাতায় অদ্ভুতভাবে আবিষ্কার করেছেন এটি। ছায়া ছাপা, কালি ঝরানো পাতায় লেখা, যেন কাগজ নিজের থেকেই ফুটিয়ে তুলেছে বাক্যগুলো। কেউ জানে না এটি কবে, কে লিখেছিল। এই পাণ্ডুলিপির পাঠ শেষে আমি 7 দিন ঘুমোতে পারিনি। বহুদিন হয়ে গেল, কিন্তু এখনো ওই বাক্যটা বলতে গেলেই গলা শুকিয়ে আসে, ঠোঁট কাঁপে। কারণ আমি জানি আমার যা বলার কথা তার অনেকটাই আদতে আমার নয়। আমি এই প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা,
সোজাসাপটা সাহিত্য, সমাজ রাজনীতি, কিছু মনস্তাত্ত্বিক লেখা এই নিয়েই কাজ ছিল। কিন্তু রক্ত কমলিনী আসার পর বুঝলাম সব লেখা আদতে লেখা নয়, কিছু লেখা হয় লিখিয়ে নেওয়া। সেই জুন মাসের শেষ দিকে একটি খাম আসে, প্রেরকের নাম নেই। খামের ওপর গাঢ় লাল শিলমোহর, ত্রিকোণ চিহ্ন আঁকা, ভেতরে পুরনো কাগজে হাতের লেখা এক স্ক্রিপ্ট, রক্ত কমলিনী, লেখিকা মৃত্তিকা সেন। নামটাকে শুনিনি, ইন্টারনেটে খুঁজতে গিয়ে দেখি বছরখানেক আগে খবর হয়েছিল এই নামে একজন নিখোঁজ। অসমের কোনো পাহাড়ি এলাকায় নাকি তাকে শেষ দেখা যায়, কিন্তু তার প্রমাণ নেই। স্থানীয়রা বলে সে ছিল টিলার মেয়ে, এক অদ্ভুত আশ্রমের সঙ্গে যুক্ত। পরে সেই আশ্রম ধ্বংস হয় ভূমিকম্পে। এরপর মৃত্তিকার কোনো খোঁজ নেই। সেদিন সন্ধ্যায় বাড়ি নিয়ে পড়া শুরু করি। ধীরে ধীরে বাতাস বদলে যায়। প্রথমে কাগজের ঘ্রাণ, তারপর মনে হয় পুরনো ধূপ, শেষে বুঝি এটা রক্তের গন্ধ। দ্বিতীয় রাতে স্ত্রীর ঠোঁট ফেটে রক্ত পড়ে পাতায়, আর সেই জায়গায় ভেসে ওঠে এক অদৃশ্য লাইন, তো রক্ত পড়লেই যে আমি জাগি রে, কোনো কলম নয়, কোনো কলা নয়, রক্তই আমার কলা। তৃতীয় রাতে জানলার পাশে দেখি এক নারী, চুল খোলা, খালি পা, কপালে ত্রিকোণ আঁকা, চোখে নিস্তব্ধতা। আমি তাকিয়ে থাকি, সে নেই। আমার স্ত্রী বলে ওঠেন, আমি জানি না কেন মনে হচ্ছে আমি কুসুম ছিলাম কোনো জন্মে। ঠিক তখনই আমার মনে হয় এই বই পড়া মানেই নিজেকে খোলার শুরু, শুধু বাইরের নয়, ভেতরের আত্মারও। আমি সিদ্ধান্ত নিই এই লেখা আর প্রকাশ করব না। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। 100 কপি ছাপিয়ে পাঠিয়ে দিয়েছি। এরপর একের পর এক অদ্ভুত ঘটনা। এক তরুণী পাঠক নিখোঁজ, শেষ অবস্থান বউবাজারের পুরনো বাড়ি। এক ইংরেজি প্রফেসর বই পুড়িয়ে দেয়, পরে ছাইয়ের ভেতর লেখা দেখা পায়, আমি ছাই থেকেও উঠি। আরো পাঠক, তাদের স্বপ্ন বদলে যায়, কণ্ঠ বদলে যায়, আয়নায় ছায়া বিকৃত হয়। তখন আমি বুঝি এটা কেবল পাণ্ডুলিপি নয়, এটা তন্ত্র, যা নিজের শরীর খোঁজে, পাঠকের ভেতরে প্রবেশ করে নিজের গল্প লিখতে চায়। আর এখন আমি নিজেও জানি না এই নোট আমি লিখছি নাকি আমার ভেতরের কেউ। কারণ আজ বহুদিন পর আমি আর বই খুলিনি, তবুও স্ত্রীর মুখে মাঝরাতে উঠে আসে সেই মন্ত্র, মৃগুনাভি ফিরে আসবে যেখানে রক্ত জমে। তবু দেরি হয়ে গেছে। 100 কপি ছাপা পড়ে আছে, পাঠক নিখোঁজ, কেউ পুড়িয়ে দিয়েও রেহাই পায়নি। ছাইয়ের মধ্যে থেকেছে শব্দ, আমি আবার উঠব। এখন আমি জানি আমি লেখক নই, আমি পাত্র। আমার শরীর, আমার স্মৃতি, আমার কথা সব লেখা হচ্ছে আমার বাইরে থেকে। শেষবার পাণ্ডুলিপির মাঝের পাতা কিছু ছিল না, কিন্তু একটা তাজা লাল পদ্ম, আর মাথার ভেতর বাজছিল সেই চেনা গলা, আমি মৃত্তিকা, আমি কুসুম, আমি এখন তোর ভেতরে লিখছি। কিন্তু এখানেই শেষ নয়। 1 মাস আগে অসম থেকে এক গ্রাম্য ভিডিও আসে আমার কাছে, কাঁপা হাতে মোবাইলে তোলা। এক পাহাড়ের পাথরের গায়ে লাল রঙে লেখা, মাটি আমার, আগুন আমার, কলম আমার। ভিডিওর শেষ দিকে ক্যামেরা ঝাঁকুনি খেয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে একজন নারী, চুল খোলা, কপালে ত্রিকোণ, হাতে লাল পদ্ম। গ্রামের লোকজন বলে মৃত্তিকা মরেনি, সে পাহাড়ে ফিরে এসেছে। এখনো কেউ প্রমাণ পায়নি, কিন্তু আমি জানি মৃত্তিকা যদি বেঁচে থাকে তবে সে আর নিছক মানুষ নয়, সে এক শরীরবিহীন গল্প, যে নিজের চরিত্র বানায় পাঠককে। আর যদি তুমি এই শেষ নোট পড়ছো, সাবধান, কারণ এই নোটও ওই সংক্রমণের অংশ। তুমি এখন শুধু পাঠক নও, তুমি তার পরবর্তী লেখিকা। তোমার কপালে একদিন নিজে থেকেই ফুটে উঠবে সেই ত্রিকোণ। লেখা শেষ না, এ কেবল শুরু। অসমের বরাক উপত্যকার পাথরে টিলা,
যাকে স্থানীয়রা ডাকে জোনাক টিলা, মানে জোনাকির পাহাড়। অথচ সেই টিলায় কোনো জোনাকি কখনো দেখা যায়নি। টিলার নিচে এক বিস্তৃত গুহার অস্তিত্বের গল্প শোনা যায় বহু দিন ধরে। ইতিহাসবিদরা বলেন, ব্রিটিশ আমলের আগে সেখানে এক তান্ত্রিক নারী সম্প্রদায় বাস করত, যারা নিজেদের বলতো কমলিনী সাধক। তাঁদের বিশ্বাস ছিল নারীর রজ, রক্ত, গর্ভ এই তিনের মধ্যেই নিহিত আছে কামরূপীর শক্তি। তাঁরা নিজস্ব যজ্ঞ উপাসনা চালাতেন, পুরুষ ছিল কেবল মাধ্যম। এই সাধনায় যারা ব্যর্থ হতো তাদের জন্য টিলার নিচে বিশেষ বর্জনা কূপ ছিল। লোককথা বলে সেই কূপে নাকি আজও বাতাসের মধ্যে ভাসে এক ধরনের ঘামের, রক্তের গন্ধ। মৃত্তিকা সেন সেই ইতিহাসে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু গ্রামের মানুষ জানে সে মারা যায়নি। 2018 সালের অম্বুবাচীর সময়ে এক রাখাল ছেলে টিলার পেছনে গুহার মুখে দেখতে পেয়েছিল এক নারীকে। সে ছিল চুপচাপ, খালি পা, লাল শাড়ি, কপালে ত্রিকোণ, যার হাত থেকে ফোঁটায় ফোঁটায় পড়ছিল লাল রঙের জল। ছেলেটি ভয়ে পালায়, কিন্তু পরে সেই জায়গায় গিয়ে দেখা যায় গুহার দেওয়ালে এক লাইন রক্তে লেখা, আমি এখনো জন্ম দিই, আমি এখনো লিখি। পুলিশ আবার তদন্ত শুরু করে। মৃত্তিকার পুরনো নিখোঁজ রিপোর্ট খোলা হয়, কিন্তু তার কোনো দেহ পাওয়া যায়নি। কিছুদিন পর তদন্ত আবার বন্ধ হয়, ফাইল চাপা পড়ে। তবে অসমের পাহাড় থমকে থাকেনি। সেখানে আজও মধ্যরাত্রে বাতাস ভারী হয়ে ওঠে। জোনাকি দেখা যায় না, কিন্তু জোনাকির ছাই বাতাসে ভাসে। পাহাড়ের এক কোণে এখনো একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। কেউ বলে সেটা খালি, কেউ বলে ওটার ভেতরে থাকে এক নারী, যার চুল খোলা, যার গায়ে পোড়া গন্ধ, যার শরীর ছুঁয়ে গেলে হাতের রেখা বদলে যায়। আর 2022 সালের মাঝামাঝি কলকাতার সেই প্রকাশক যখন হঠাৎ নিখোঁজ হন, তার ঘর থেকে শুধু একটা জিনিস পাওয়া যায়, একটা খাম, যার ভিতরে লেখা ছিল, এই গল্প এখনই শেষ নয়, এখান থেকেই তুই লিখবি, আর আমি তোর ভিতরেই থাকবো। বৃদ্ধ তান্ত্রিক গবেষক সুপ্রিয় শর্মা, যিনি গত 40 বছর ধরে কামাখ্যা, বরাক উপত্যকা আর অসমের দুর্গম পাহাড়ি অঞ্চলে গিয়ে বিভিন্ন গুপ্ত সাধনা, লোককথা আর তান্ত্রিক নিদর্শন খোঁজ করেছেন। তিনি বলেছিলেন, অসমের জোনাক টিলা শুধু পাহাড় নয়, ওটা আসলে একটা স্তব্ধ ইতিহাস। ভেবে দেখো, ওই টিলায় কোনো পোকা নেই, পাখি নেই, জোনাকি নেই, কিন্তু মাটি গরম। শীতে শীতে যেখানে ঘাস শুকিয়ে যায়, সেখানে ওই মাটি নরম, স্যাঁতস্যাঁতে, কাদা মাটির মতো। এটা প্রাকৃতিক নয়, এটা জাগ্রত ভূমি। সুপ্রিয় শর্মা আরও জানান, 1983 সাল, তখন আমি তরুণ। সরকারি অনুমতি নিয়ে ওই এলাকায় খনন হচ্ছিল। টিলার নিচে পুরনো একটা সুড়ঙ্গের মুখ খুলে যায়। গুহার ভেতর আলো ঢোকানো হয়, আর তখন ভেতর থেকে যা উঠে আসে সেটা সরকারি রিপোর্টে লেখা হয়নি। সুড়ঙ্গের ভেতর যা ছিল সেটা সবাইকে চমকে দিয়েছিল। সেখানকার দেয়ালে খোদাই করা ছিল অদ্ভুত সব চিহ্ন, নারী শরীরের যোনি, গর্ভ, স্তনের প্রতিরূপ, ভ্রূণ সদৃশ্য এক বৃত্তের ভেতর রক্তের রেখা, আর চোখের মতো দেখতে এক প্রতীক, যার মাঝখানে আঁকা ত্রিকোণ। প্রতিটি খোদাই এতটাই সূক্ষ্ম, এতটাই পুরনো, মনে হতো যেন কোনো পাথর নয়, চামড়ার উপর আঁকছে। কিছু জায়গায়
পাথরের গায়ে লালচে দাগ তখনও ছিল। যা পরীক্ষা করে জানা যায় সেটি মানুষের রক্তের উপাদান। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল সেখানে কিছু অর্ধগলিত হাড়ের স্তূপ পাওয়া গিয়েছিল, পুরুষ মহিলা দুয়েরই। তবে কিছু খুলি আর হাড় দেখে ধারণা করা যায় যেগুলোতে সাধারণ মৃত্যুর ছাপ নেই, বরং তারা কোনো অদ্ভুত আচার বা যজ্ঞের সময়ে বলি হয়েছিল। স্থানীয় পুরনো তান্ত্রিক গোষ্ঠীর মতে এই টিলার নিচে ছিল কমলিনী আসন, একটি গুপ্ত বেদী যেখানে কেবলমাত্র রক্ত কমলিনী বা সাধিত নারীকে বসানো হতো। বিশ্বাস, এই বেদিতে যারা বসত তারাই ধীরে ধীরে কামরূপীর প্রতিরূপ হয়ে উঠত। কিন্তু তার জন্য চাই রক্ত, রজ আর সংযম। কেউ যদি ব্যর্থ হতো সেই নারী আর ফিরে আসতো না, তার দেহ মিশে যেত মাটির নিচে। আর সফল হলে সে হারিয়ে যেত দুনিয়ার চোখ থেকে, তাকে আর মানুষ খুঁজে পায় না। মৃত্তিকা সেনের ঘটনা এই ইতিহাসের সাথেই মিশে গেছে। তুমি চাইলে সরকারি রিপোর্ট দেখো, সে নিখোঁজ। কিন্তু আমি জানি 2021 সালে বরাকের পাহাড়ে আমি নিজে একজন নারীকে দেখেছি, সাদা শাড়ি, খালি পা, চুল খোলা, কপালে ত্রিকোণ আঁকা, কিছুটা মৃত্তিকার মতোই মুখ। কিন্তু আমি এগিয়ে যেতে যেতেই সে অদৃশ্য হয়ে গেল। তারপর টিলার মাটিতে সেই পুরনো রক্তের গন্ধ। বুঝে গিয়েছিলাম সে হয়তো পুরোপুরি মানুষ নেই, পুরোপুরি মৃত নয়, সে এখন মাটির সাথে মিশে থাকা এক সত্তা। মন্দির চত্বরে লোকজনের মুখে ঘোরা কথা থেকে জানা যায় অম্বুবচী শেষ মানেই মা কামাক্ষার বিশ্রামের অবসান। মন্দির খোলে, পুণ্যার্থীরা আসে, ঢাক বাজে, ধূপ ধুনুর গন্ধে আকাশ ভারী হয়, চারিদিকে যেন একটা তৃপ্তির ছায়া নামে। কিন্তু কিন্তু নিস্তব্ধতার এই দিনেই ঘটে কিছু অদ্ভুত। স্থানীয় লোকজন বলে, देखो जी, हर साल जब अम्बाबूची का अंतिम दिन आता है ना, मंदिर खुलने के ठीक पहले कोई चुपचाप आकर लाल बेतरी बेल फल रख के जाता है माँ का दरवाजे पे। আর সেই বেদনাগুলো থাকে টকবগে লাল, যেন কেবল এখনই টসটসে রক্তে ভিজে উঠেছে। কেউ দেখে না কে রেখে যায়। সকালবেলা যখন দরজা খোলার প্রস্তুতি চলে তখন মাটির উপর পড়ে থাকে সারি সারি বেদানা। কেউ বলে সাধারণ ফল নয় ওগুলো, মার অজস্বলা থাকার সময়ের রক্তের প্রতীক। আবার কেউ বলে ওগুলো আসলে একটা স্মৃতি, একটা বার্তা। যারা জানে তারাই বোঝে। এক বৃদ্ধ পুরোহিত, নাম নিত্যানন্দ শাস্ত্রী, বয়স 80 ছুঁই ছুঁই, হাত কাঁপতে কাঁপতে বললেন, हम लोग बचपन से सुनते आ रहे हैं, कोई साधक है जो माँ के रज दिनों में पूरा तप करता है। वो ना किसी को दिखता है ना नाम बताता है, लेकिन उसका चेहरा लाल वरना हर साल आता है। ये कोई आम आदमी नहीं, ये कोई है जो देवी के भीतर समाया है। লোকেরা ভাবে কামাক্ষা মা তো নিজেই প্রকৃতির মা, রক্তের মা, নারী শরীরের সবটুকু গ্রহণ করেন। আর যে কেউ নিজেকে তার কাছেই অর্পণ করে সে কি আর মানুষ থাকে, নাকি সে রয়ে যায় একটা ছায়ার মতো? কেউ আবার আরো অন্ধকার কথা বলে, বেদানা ফল না, ওই বেদানার ভিতরে রক্ত জমে থাকে। কখনো যদি কেটে দেখো, সাদা শ্বাসের বদলে বের হবে টকটকে লাল রস, ঠিক যেন তাজা রক্ত। পুলিশ প্রশাসন, মন্দির কমিটি এসব নিয়ে কিছু বলে না, কারণ এও এক রীতি হয়ে গেছে। তারা শুধু দেখে বেদানা পড়ে আছে, কেউ ছুঁয়েও দেখে না, ধূপ জল ছিটিয়ে সাফ করে দেয়। কিন্তু যারা জানে, যারা পুরনো দিনের কথা মনে রাখে, তারা বলেই ফেলে
माँ के दरवाजे पे वो बेतरीब लाल बैनराना रखा दिखे, समझ लेना कोई है जो हर साल अंधेरे में निकल के माँ के याद दिलाने आता है कि देवी सोती नहीं, ছায়া भी नहीं मरता। আর পাহাড়ের বিঝনে তখন বাতাসে ভেসে আসে চাপা গন্ধ, বেদানার মিষ্টি গন্ধ নয়, কাঁচা রক্তের গন্ধ। আর আর যদি তুমি তুমি এই শেষ নোট পড়ছো, সাবধান সাবধান। হ্যাঁ, কারণ কারণ এই নোটও ওই ওই সংক্রমণের অংশ। তুমি তুমি এখন পাঠক নও, তুমি তুমি পরবর্তী লেখিকা। একদিন একদিন তোমার কপালে ফুটে উঠবে সেই সেই ত্রিকোণ, আর আর লেখা শুরু হবে তোর তোর শরীর দিয়েই শেষ। না না, এটাই কেবল শুরু। আমি কুসুম, আমি মৃত্তিকা, আমি থাকি তোর ছায়ায়।